খালি হাতে ৩টি গাড়িকে টেনে ধরে রেখেছিলেন। ইঞ্জিন চালু করা সত্ত্বেও এক চুল নড়াতে পারেনি চালকেরা। এতটাই বলশালী ছিলেন কুস্তিগীর ভবেন্দ্র মোহন শাহ। কথায় আছে, নিজের অন্তর থেকে ডাক আসলে তবেই মানুষ উন্নতি করে। কুস্তিগীর ভবেন্দ্র মোহন সাহার ক্ষেত্রেও খানিকটা এরকমই হয়েছিল। ভবেন্দ্র মোহনের জন্ম ১৮৯০ সালে। কিশোর বয়সে তিনি ঘন ঘন ম্যালেরিয়ায় ভুগতেন এবং শারীরিকভাবে বেশ দুর্বল থাকতেন। একদিন পাড়ার এক ছেলে তাঁকে নির্মমভাবে মারধর করে, কিন্তু তিনি পাল্টা আক্রমণ করতে অসমর্থ হন। আর এই ঘটনাটাই তাঁর জীবনে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তিনি শপথ নেন নিজেকে এবার শক্তিশালী করবেন এবং সেই উদ্দেশ্যে একটি আখড়ায় যোগদানের সিদ্ধান্ত নেন। ভবেন্দ্র মোহন কুস্তি প্রশিক্ষণের জন্য অতীন্দ্রকৃষ্ণ বসু ওরফে খুদি বাবুর জিমনেসিয়ামে যোগদান করেন। নিজের দক্ষতা, বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব দ্রুত তিনি কুস্তির প্যাচ পয়জা শিখে নেন। ৯ বছর বয়সে ভবেন্দ্র মোহন বিখ্যাত ভারতীয় বডি বিল্ডার এবং কুস্তিগীর কোদি রামমূর্তি নাইডুর, যিনি অধ্যাপক রামমূর্তি নামেও পরিচিত, একটি পাবলিক শো দেখতে যান। কলিযুগ ভীম এবং ভারতীয় হারকিউলিস নামে পরিচিত। অধ্যাপক রামমূর্তির আশ্চর্যজনক শারীরিক দক্ষতা দেখে ভবেন্দ্র মোহন অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। বলাই বাহুল্য, স্টেজ থেকে অধ্যাপক রামমূর্তিও দর্শকাসনে বসে থাকা ভবেন্দ্র মোহনকে দেখেছিলেন এবং তাঁর শারীরিক গঠন দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি ভবেন্দ্র মোহনকে তাঁর কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং তাঁকে নিজের সার্কাসে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তার কিছুদিন আগেই ভবেন্দ্র মোহন তাঁর বাবাকে হারিয়েছিলেন এবং তিনি জানতেন যে তাঁর মা তাকে কখনো সার্কাসের মতো কোনো ঘোরাঘুরির কাজে যোগদান করতে দেবেন না। তাই একদিন গভীর রাতে চুপিসারে তিনি তাঁর বাড়ি ছেড়ে সার্কাসে ভাগ্য পরীক্ষা করতে চলে যান। অধ্যাপক রামমূর্তি নাইডু নিজের তত্ত্বাবধানে এই তরুণকে নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ভ্রমণ শুরু করেন। তবে ওই সার্কাস দলের সাথে তার সম্পর্ক খুব ক্ষণস্থায়ী ছিল। শীঘ্রই তিনি দল ছেড়ে বাংলায় ফিরে আসেন এবং অন্যান্য সার্কাস কোম্পানিগুলিতে তাঁর পাবলিক শো চালিয়ে যান। এরপর তিনি আরেক কিংবদন্তি অধ্যাপককে বসাকের হিপোড্রোম সার্কাসে যোগ দেন, যা এশিয়া ভ্রমণে বেরিয়েছিল। এই ভ্রমণে তিনি অসাধারণ কীর্তি প্রদর্শন করেন। তিনি একটি নয়, দুটি চলমান গাড়ি দুই হাতে টেনে আটকে দেখান। তারপর তিনি তাঁর দাঁতের জোরে একটি বৃহৎ সিমেন্টের পিপা সরিয়ে নেন, যার উপর হাফ ডজন লোক বসেছিল। তিনি তাঁর বুকে ৪০ মণ ওজনের একটি বিশাল পাথর স্থাপন করেন এবং তারপর প্রায় ২০ জনকে আমন্ত্রণ জানান তার উপরে বসে একটি খেয়াল আবৃত্তি করার জন্য। এইরকম প্রদর্শনে প্রবলভাবে মুগ্ধ একজন জাপানি মিকাডো রাজা ভবেন্দ্র মোহনকে একটি পদক এবং ৭৫০ টাকা উপহার দেন। ভারতে ফিরে ভরতপুরের মহারাজার অনুরোধে তিনি খালি হাতে ৩টি গাড়িকে আটকে ধরে দেখান। মহারাজা নিজেই ৪ চাকার গাড়ির একটিতে বসেছিলেন এবং বাকি দুটিতে ব্রিটিশ রেসিডেন্ট এবং মহারাজার প্রধানমন্ত্রী ছিলেন। গাড়ির পিছনে মোটা মজবুত দড়ি বাঁধা ছিল এবং ভবেন্দ্র মোহন দুটি দড়ির প্রান্ত হাতে ধরে রেখেছিলেন এবং তৃতীয় দড়ির এক প্রান্ত তাঁর কোমরে বেঁধেছিলেন। চালকরা ইঞ্জিন চালু করেছিলেন, কিন্তু গাড়িগুলি এক চুলও নড়েনি। বারবার চেষ্টা করার পরেও তারা গাড়িগুলিকে ১ ইঞ্চিও নড়াতে পারেননি। মহারাজা অবাক হয়ে ভবেন্দ্র মোহনকে ১,০০০ টাকা পুরস্কার দিয়েছিলেন। অন্য একটি ঘটনায় ভবেন্দ্র মোহন মুর্শিদাবাদ রাজপরিবারের আস্তাবল থেকে একটি অদম্য হাতিকে বুকের উপর তুলেছিলেন। বাংলার রাজ্যপাল এই ভয়াবহ কীর্তি দেখে অবাক হয়ে গেছিলেন। ভবেন্দ্র মোহনের এমন অতুলনীয় কীর্তির ফলে তিনি পরবর্তী জীবনে ভীম ভবানী উপাধি পেয়েছিলেন। দুঃখের বিষয়, ১৯২২ সালের জুলাই মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাত্র ৩ বছর বয়সে ভীম ভবানী মারা যান। ইতিহাসের পাতায় ভবেন্দ্র মোহনের নাম হারিয়ে গেছে, কিন্তু তার স্বল্প জীবদ্দশায় তিনি তার যে চিহ্ন রেখে গেছেন তা বাঙালি